বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত করতে হলে নির্বাচন হতে হবে। নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হলে জনগণ তাদের অধিকার বুঝে নিতে পারে। বিকেলে রাজধানীর কদমতলী থানা বিএনপির 31 দফার কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত না করার আহ্বান জানান তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। কদমতলী থানা কর্তৃক আয়োজিত রাষ্ট্র সংস্কারের 31 দফার উপর থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আমরা সবাই দাঁড়িয়ে সম্মান জানাবো। নগরীর শ্যামপুরে আয়োজিত এই কর্মশালায় ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে নেতাদের নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি একটি রাজনৈতিক দল। এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য। এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য। নানাবিধ সংকটের কথা উল্লেখ করে জনগণের কষ্ট লাঘবে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্যের লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু বড় বড় কথা বললে তো হবে না। কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে। পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে। শিক্ষার ব্যবস্থাকে সহজ করতে হবে। শিক্ষকদের প্রতিও নজর দিতে হবে। একইভাবে নজর দিতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য। নির্বাচিত সরকার আসলে সংকটের জট খুলে দেশ সমাধানের পথে হাঁটবে বলেও মনে করেন বিএনপির শীর্ষ এই নেতা। একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত হলে স্বৈরাচার আবার ফিরে আসার আশঙ্কাও প্রকাশ করেন তারেক রহমান। সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয় সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। এর আগে কর্মশালার প্রশ্নোত্তর পর্বে বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হচ্ছেন তাদের ব্যাপারে দলীয় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দল হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু যখনই যতটুকু আমাদের নজরে এসেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না, তাই 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে, তবে দাবি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া কাঙ্ক্ষিত নয়। বিকেলে একনেক মিটিং শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমির কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়, তারা জনদুর্ভোগ চায় না। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার এই সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসেনি। সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী মোড়ে অবস্থান নিয়ে আজও বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। দুপুরের দিকে শিশুমেলা মোড় অবরোধ করেন তারা। এতে মিরপুর রোডের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বলেন, ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলেও এখনও তা দেয়া হয়নি, পাশাপাশি পুনর্বাসনের প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এস এম আরিফের রিপোর্ট। সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে মিরপুর রোড অবরোধ করে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এতে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই আন্দোলনে আহত হলেও সুচিকিৎসা পাচ্ছেন না তারা। আমরা যারা আহত আছি তাদেরকে নিয়ে বর্তমানে একটা বৈষম্য চলছে, সেটা হচ্ছে ক্যাটাগরি। যার একটা পাও নাই সে পড়ছে ডি ক্যাটাগরিতে, যার একটা চোখ নাই সে পড়ছে সি ক্যাটাগরিতে, আর যার মামা খালু আছে তারা পড়ছে এবি ক্যাটাগরিতে।
জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার প্রক্রিয়ার ধীরগতির অভিযোগ করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিও জানান তারা। আপনাদের ঘরে ঘরে যে আমরা সবকিছু দেখি, এখন আমাদের কিছু দেখে না, মেডিকেলে পর্যন্ত গেলে আমাদের ট্রিটমেন্ট করতেছে না। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের স্বীকৃতি। আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করে কি ভুল করেছি? যদি ভুল করে থাকি তাহলে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আর যদি এই সরকারের জন্য কোনো ভূমিকা থেকে থাকি এবং শরীরের কোনো রক্ত দিয়ে থাকি তাহলে আমাদেরকে স্বীকৃতি দিবে। রবিবার বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিলেও সচিবালয় অভিমুখে যাত্রা কর্মসূচি স্থগিত করেছেন আহত ব্যক্তিরা। তবে স্বীকৃতির দাবিতে শ্যামলী শিশু মেলার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। 12,532 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ পরিকল্পনা কমিশন চত্বরে NEC সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, মংলা বন্দরের সুবিধা দিয়ে সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া মেয়াদ বৃদ্ধির জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। চীনের প্রকল্পগুলো তো বড় প্রকল্প, এটা মেগা না, আমি বলেছি এটা হলো $300-350 মিলিয়ন কাজে এই ধরনের, তাই না? স্থানীয় অর্থায়ন কিছু আছে কিন্তু পুরোটাই চীনের ঋণ। মেগা প্রকল্প হতে হলে তো $2-3 বিলিয়ন লাগে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো ধর্মপ্রাণ মুসল্লির চোখের পানি আর আমিন আমিন ধ্বনিতে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল 9:10 শুরু হয়ে মোনাজাত শেষ হয় 9:37। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রু ভেজা চোখে ক্ষমার প্রার্থনা ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। ইউসুফ আলীর রিপোর্ট। বৃহস্পতিবার মাগরিবের পর টঙ্গীর তুরাগ নদের তীরে আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় জড়ো হয় লাখো মুসল্লি। 3 দিনব্যাপী ইজতেমায় 72টি দেশের 2 সহস্রাধিক বিদেশি মেহমানও অংশ নেন। কোরআন ও হাদিসের আলোকে টানা 3 দিন চলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের তাবলিগ জামাতের শীর্ষ ওলামায়ে কেরামদের আলোচনা। দিনী কথা শিখতে পারছি, কিভাবে নবী রাসূলরা দাওয়াত দিত, নবীদের কথা আলোচনা হয়েছে, হযরত সাল্লাল্লাহু কথা আলোচনা হয়েছে, আল্লাহ পাকের কথা আলোচনা হয়েছে। আখিরাতের চিন্তা করতে হবে আমাদের, এরকম বুজুর্গরা বলছে। রোববার সকালে আখিরি মোনাজাতে অংশ নিতে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে ইজতেমা ময়দানের দিকে ঢল নামে মানুষের। মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকা। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে ফরিয়াদ করেন মহান আল্লাহর দরবারে। বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য এবং আমার দেশবাসীর মঙ্গলের জন্য আজকে আমাদের তাবলিগের পক্ষ থেকে মোনাজাত করা হয়েছে। আমরা মোনাজাতে স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করেছি। আগামীতে যেন আমরা সবাই মিলেমিশে ঐক্য হয়ে দিনের কাজে সারা দেশব্যাপী আমরা এই মেহনতি কাজ যেন করতে পারি। দেশের বিভিন্ন মসজিদ থেকে আসা তাবলিগ জামাতের মুসল্লিরা ইসলাম প্রচারের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় আবারও ছড়িয়ে ছিটিয়ে যাবেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তুমি প্রচার করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি নাজিল করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যেন এই দিনের কাজ, এই দিনের মেহনত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় দিতে পারে। মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে মুসল্লিদের ঢল নামে বাড়ি ও মসজিদের দিকে। পথে পথে ছিল ভোগান্তিও। বছর জুড়ে বিভিন্ন মসজিদে তাবলিগ জামাত শেষে নির্দিষ্ট দিনে টঙ্গীর ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন মুসল্লিরা। এখান থেকেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে যাবেন ইসলাম ধর্মকে প্রচার করার জন্য। ইউসুফ আলী, মাই টিভি, টঙ্গী, গাজীপুর। দ্বিতীয় দিনে পুরোপুরি জমে উঠেছে অমর একুশে বইমেলা। প্রকাশিত হচ্ছে গল্প, উপন্যাস ও কবিতা সহ নতুন নতুন বই। বিকাল 3টায় মেলার মূল ফটক খোলার পর ধীরে ধীরে আসতে শুরু করে বইপ্রেমীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান। মেলার পরিবেশ বিন্যাসে নতুনত্ব, কয়েক স্তরের নিরাপত্তায় খুশি দর্শনার্থী ও ক্রেতা বিক্রেতারা।
আগামী দিনগুলোতে আশা করছি আরও ভালো হবে। আজকে অনেক পাঠক এসেছেন, তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী শিশু থেকে শুরু করে বয়স্ক বিভিন্ন জনরার বই নিয়ে যাচ্ছেন। কালারিং, তারপর স্টিকার, তারপর বার্ড, তারপর এখানে গল্পের বই। আমার কাছে মনে হয় এটা বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা এবং খুব শিক্ষণীয় একটা জায়গা। আমার ছবি আঁকতে ভালো লাগে, কার্টুন দেখতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, খেলাধুলা করতে ভালো লাগে। দর্শক এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী নুসরাত শারমিন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নুসরাত, অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন চলছে আজ, তো একুশে বইমেলার দ্বিতীয় দিনে পাঠক সমাবেশ আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ফৌজি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন এই মুহূর্তে আমি রয়েছি বাঙালির প্রাণের অমর একুশে বইমেলায়। গতকালকে আসলে আমাদের প্রধান উপদেষ্টা ইউনুসের মধ্য দিয়েই কিন্তু আসলে এই বইমেলার শুভ উদ্বোধন ঘোষিত হয়েছে এবং শুভ উদ্বোধনের পর থেকে আনুষ্ঠানিকতা যদি আমরা বইমেলার বলি সেটি কিন্তু আজকে মেলার দ্বিতীয় দিন হলেও আনুষ্ঠানিকভাবে আজকে আসলে মেলার যত ধরনের আনুষ্ঠানিকতা আছে সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন ধরনের স্টল আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন ধরনের স্টল বর্তমানে রয়েছে এবং আরও কিছু স্টল আমরা দেখতে পাচ্ছি তারা তাদের যেই কার্যকলাপ আছে সেগুলো করছেন এবং আমরা দেখেছি বিভিন্ন স্টলের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের বই কিন্তু নতুন করে আসছে। আজকে 13টি বই নতুন করে প্রতিটি স্টলে এসেছে এবং আমরা দেখেছি বিভিন্ন ধরনের স্টলের বিভিন্ন মানুষ আসলে শ্রেণী পেশার মানুষ এসেছে। এখানে প্রকাশক, পাঠক এবং লেখকের একটি যে অনবদ্য মিলন মেলা সেটি কিন্তু আসলে বই মেলা ছাড়া দেখা একেবারেই সম্ভব নয়। আমরা দেখেছি বিভিন্ন নামের বাহারি নাম রয়েছে, এখানে বাহারি ধরনের বই রয়েছে। এখানে যদি আমরা কিছু বইয়ের নাম উল্লেখ করি সেগুলো আপনার রোমাঞ্চকর কিছু বই আছে, কিশোরীদের জন্য কিছু বই আছে এবং আমরা এখানে সবচেয়ে বেশি দৃষ্টি যেটি আকর্ষণ করেছে ফৌজিয়া সেটি আপনি যেটি বলছিলেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাঠকদের ভিড় আসলে বেড়েছে। আমরা বিকেল থেকে যতটুকু দেখলাম যে পাঠক সমাগম কিছুটা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই পাঠক সমাগম আসলে একটি ভিড়ে পরিণত হয়েছে, একটি লোকসমাগমে পরিণত হয়েছে। এখানে যেই ব্যাপারটি লক্ষণীয় সেটি আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের আমাদের যে স্মৃতি বিজড়িত কিছু স্মৃতি রয়েছে সেই স্মৃতিগুলোকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রতিফলিত করা হয়েছে এবং সকলে এসে আসলে সেগুলোকে খুব সুন্দরভাবে দেখছে এবং সেই স্মৃতির সাথে আসলে সবচেয়ে বেশি সুন্দর যেটি লাগছিল ছোট্ট সোনামণিরা বাবা মায়ের হাত ধরে এসেছেন এবং সেই সোনামণিরা যখন তাদের বাবা মায়ের কাছে প্রশ্ন করছিল যে এই জিনিসগুলো কি, তাদের বাবা মারা খুব সুন্দরভাবে তাদের কাছে বর্ণনা করছিল এবং তারা বলছিল যে নতুনভাবে আসলে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি এবং সেই স্বাধীনতা সংবলিত অনেকগুলো বই কিন্তু এসেছে। সেই বইগুলোর সাথেও তাদের বাচ্চাদেরকে পরিচিত করে দেওয়ার একটি ব্যাপার কিন্তু ছিল যেটি আসলেই লক্ষণীয় ছিল। এখানে আপনাকে আরও একটি ব্যাপার জানিয়ে রাখি, আমরা দেখেছি এখানে বিভিন্ন ধরনের স্টল এবং প্যাভিলিয়নের সাথে সাথে বিভিন্ন ইউনিটে কিন্তু ভাগ করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ এই দুটি জায়গায় কিন্তু সুন্দরভাবে আসলে স্টলগুলোকে বিন্যাস করা হয়েছে। আমরা দেখেছি প্রতিষ্ঠান ছিল এখানে 610টি এবং সেই 610টি প্রতিষ্ঠানের সাথে 971টি ইউনিট ছিল। আমরা দেখেছি আরও একটি ব্যাপার, সেটি স্টলগুলোর সাথে আমরা বিভিন্ন ধরনের প্রকাশনীর লোক ছিল, তাদের সাথে আমরা কথা বলেছি, লেখকদের সাথে কথা বলেছি। তারা একটি ব্যাপার বলেছিল, প্রতিবারই আসলে একটি রাজনৈতিক একটি ব্যাপার থাকে, দলীয়করণের একটি ব্যাপার থাকে এবং নিজেদের বইগুলোকে আলাদাভাবে আসলে প্রকাশনার মধ্য দিয়ে নিয়ে আসার একটি ব্যাপার থাকে। সেই ব্যাপারগুলো কিন্তু এবার লক্ষণীয় ছিল না। এবার আসলে সুন্দরভাবে তারা তাদের বইগুলোর প্রমোশন করছিল এবং লোকদের সাথে আসলে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাদের বইগুলো কিন্তু সুন্দরভাবে ছোট্ট সোনামণি যারা আসছে তাদের কিন্তু আসলে প্রোমো হিসেবেও কিছু বই দিয়ে দিচ্ছিল, যেটি খুবই সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করছিল চারপাশে। তো আসলে সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে মেলা কিন্তু খুব সুন্দরভাবে চলছে। এখানে পাঠক সমাগম হচ্ছে, লোকজন আসছে, প্রতিনিয়ত সেটি আসলে ধীরে ধীরে বাড়বে বলে প্রত্যাশা করছেন লেখক এবং প্রকাশকরা। তো আমার কাছে ফৌজিয়া এই ছিল বইমেলা থেকে সর্বশেষ। আবারও আমরা যুক্ত হতে পারবো আপনার সঙ্গে আশা করছি। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নুসরাত শারমিন। দর্শক, এ পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ। নানা শ্রেণী এবং পেশার মানুষ যখন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার,
আদায় করে নিচ্ছে নিজেদের দাবি, তখন বঞ্চনা অবহেলাকে ভাগ্য হিসেবে মেনে ধর্মপ্রাণ মানুষকে নিয়ে ইবাদত বন্দেগী করেই জীবন পার করছেন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। দেশের বেশিরভাগ মসজিদের ধর্মগুরুদের বেতনই হয় অনুদানে, তাও এতটাই সামান্য যে পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে জীবনযাপন করাই কষ্টের। তবুও নেই তারা আন্দোলন সংগ্রামে। তবে আশার কথা হচ্ছে সে মানুষগুলোর পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এ বিষয়ে বিস্তারিত রিপোর্টটি নিয়ে আছেন মাহবুব সৈকত। জুলাই আগস্টে বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠেছিল গোটা বাংলাদেশ। পতন হয় স্বৈরাচারী শাসকের। দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পেয়ে নতুন বাংলাদেশে যার যার মতো করে মাঠে নামছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। কিন্তু যুগ যুগ থেকে বঞ্চিত হলেও এই কাতারে নেই অন্যতম সম্মানের পেশা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমরা। শহর নগরের গুটি কয়েক ব্যতীত প্রায় শতভাগ মসজিদই জরাজীর্ণ, আর এরই মধ্যে চলে নামাজ আদায় এবং অন্যান্য ইবাদত বন্দিগি। দেশের প্রায় সবগুলো মসজিদই অনুদান নির্ভর। ইমাম মুয়াজ্জিনদের বেতনও সেই দানের উপরই। গ্রামীণ জনপদের ইমামদের সম্মানী 1 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000-এর বেশি নয়। মুয়াজ্জিনদের বেতন তার অর্ধেক প্রায়। কোনো কোনো ক্ষেত্রে এই অর্থ আবার নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে তুলতে হয়, আর তা দিয়েই চলে তাদের এবং পরিবার পরিজনের ভরণ পোষণ। জি, আমাকে এখানে দেয় 7,000 টাকা। 7,000 টাকা দিয়ে এই আল্লাহ সালাম, আমরা তো একটাই কথা বলি, ইমাম সাহেব আল্লাহ চালায়। মসজিদ কমিটির পক্ষ থেকে 5-7 হাজার টাকা করে আমাদেরকে বেতন দেয়। সব কিছুরই দ্রব্যমূল্য এবং চলাচল এ মিলাইয়া সাংসারিক যেই খরচ, এই খরচে চলা অতি কষ্ট। আমরাও তো এনে দরিদ্র মানুষ, গরিব মানুষ, তেমন কিছু আমরা সহায়তা করতে পারি না। এই দিয়ে কি কোনো রকম আর কি চলে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সারা বছরই আল্লাহর ঘর মসজিদে সেবা দিয়ে যান সংশ্লিষ্টরা। পরিবার রেখে লজিং কিংবা মসজিদের পাশে ছোট্ট ঘরেই কাটে তাদের জীবন, আবার তাও নেই অনেক মসজিদে। আজ পর্যন্ত আমি এক নাগারে এখানেই আছি। না, আমরা ছুটিতে যাই না। একটা নগণ্য বেতনই দেওয়া হয়, সামর্থ্য নাই মসজিদ কর্তৃপক্ষের। স্বাধীনতার 5 দশক অতিবাহিত হলেও সম্মানিত এই পেশাজীবীদের নিয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপেরই বাস্তবায়ন হয়নি। এদের ব্যাপারে যদি একটু দৃষ্টি নেয়, কষ্ট অনুভূতি হয়ে কাজ করা সম্ভব। গভর্নমেন্ট যদি আমাদের একটু নজর দিত, তখন আমাদের উপকার হতো। যদি কমপক্ষে মাসে যদি 5,000 টাকাও দিত, তাহলে সাথে 12,000 মিললে আমাদের একটু সংসার ভোটের ভালোভাবে চলতো। ইমামের বেতন দেওয়া হয় 6,000 বা 7,000 টাকা, এতে তাদের কিছুই হয় না। আশার কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার ইমাম মুয়াজ্জিনদের জন্য নিচ্ছে পদক্ষেপ। ইমাম, মুয়াজ্জিন, পেশ ইমাম, খাদেমদের জন্য একটা পে স্কেল করার উদ্যোগ নিয়েছি, কমিটি গঠন করেছি, তারা কাজ করছেন। 2015 সালের পে স্কেল অনুযায়ী একজন অফিসার কত বেতন পায়, এইটার ভিত্তিতে আমরা একটা পে স্কেল ঘোষণা করব। দেশের প্রায় 3 লাখ মসজিদে কম বেশি 17 লাখ ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম রয়েছে। প্রাথমিকভাবে এর মধ্য থেকে 10 ভাগ মসজিদে দেয়া হবে 12,000 টাকা করে। একইভাবে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও দেয়া হবে এই সুবিধা। এমনকি উৎসব ভাতাও পাবেন তারা। এটা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, এগুলোর ব্যাপারে আমরা কার্যকর করার চেষ্টা করব। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আগামী নির্বাচনের জন্য সঠিক ও নির্ভুল ভোটার তালিকা তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, একটি মডেল নির্বাচন আয়োজন করতে হলে প্রথম শর্ত হলো নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। তাই এবার ভোটার তালিকা হালনাগাদের কাজ সরাসরি ভোটারদের বাড়ি গিয়ে করা হচ্ছে। সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদের হলরুমে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার সিভিল সোসাইটির উদ্যোগে সংস্কার, জাতীয় ঐক্য, নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বিকালে পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে সংলাপের আয়োজন করা হয়। সংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। এতে আলোচক ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এসাদুদ্দৌলা, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, অ্যাডভোকেট রমেজ উদ্দিন, ছাত্র প্রতিনিধি শাহিদুল ওয়াহিদ শাহেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। সংলাপে বক্তারা রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন মতামত তুলে ধরেন।
এই যে অর্জনটা ছিল, এই অর্জনটাকে কিভাবে আমরা এনক্যাশ করতে পারি, সবাই নাগরিক ঐক্য, আমরা ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশটাকে সুখী সমৃদ্ধি বাংলাদেশ কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জন্য আজকে আমাদের যারা অংশীজন আছে বিভিন্ন দলের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, আমরা মতামত নিয়েছি কিভাবে সংস্কার হতে পারে, কিভাবে আমরা জাতীয় ঐক্যতে উপনীত হতে পারি। মূলত এটা নিয়ে আজকের এই ক্ষুদ্র আমাদের প্রয়াস। পাহাড়ে শান্তি আসবে আলোচনার মাধ্যমে, সংঘাতের মাধ্যমে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়াও তিনি আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠী যেমন নিরাপত্তা চায়, পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষও তাদের কাছে নিরাপত্তা চায়। পার্বত্য অঞ্চলে শুধুমাত্র পাহাড়ি থাকবে, অন্য জাতিগোষ্ঠী থাকবে না, এমন চিন্তা করা পাহাড়িদের ঠিক হবে না। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম উত্তরণের রাজনৈতিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। আলোচনা সভায় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, পার্বত্যাঞ্চলে যারা বসবাস করে তারাও এ দেশের নাগরিক, তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য বেশ কয়েকটি দেশ ষড়যন্ত্র করছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আরও অনেকে।